বাংলাদেশ যে ইতিহাস রচনা করেছে তাতে অস্ট্রেলিয়ার যে পত্রিকাগুলো তাতে কিন্তু অজিদেরকে একেবারে ধুয়ে দিচ্ছে, বাংলাদেশকে অবশ্যই তারা প্রশংসা করছে এবং একই সঙ্গে তারা জানতে চাচ্ছে অস্ট্রেলিয়া কি টেস্ট খেলাটাই ভুলে গেল কিনা। দর্শক, আমরা আলোচনা করতে চাই ডারউইন টেস্ট নিয়ে, এখনো আলোচনা হচ্ছে। সেই সঙ্গে ম্যাকাইতে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে সেখানে কিন্তু সিরিজ জেতার একটা ক্ষুধা তাদের রয়েছে। এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত খেলাযোগে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। ভালো থাকাটাই ভালো, কারণ আমরা দেখছিলাম যখন অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো বাংলাদেশকে নিয়ে শিরোনাম করছে এবং অস্ট্রেলিয়াকে তারা লজ্জায় ডোবাচ্ছে, সেখানে আসলে বুক ফুলিয়ে সাংবাদিকরা যেভাবে কথা বলছেন আমরা আলোচনা করতে পারছি। নিঃসন্দেহে ভালো থাকার এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা তো মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম ইভেন্ট টিল নাও, যেটা টুয়াইস হতে পারে হয়তো নেক্সট ম্যাচে। কারণ এরকম আমরা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এরকম ডমিনেট করে পারফরমেন্স করা, আমরা একটা ক্লিপ দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, একজন প্রবাসী অস্ট্রেলিয়ান তিনি মজা করেই বলছিলেন যে আমার বস আমাকে বলেছে যে যদি অস্ট্রেলিয়া ম্যাচ জিতে তাহলে আমার চাকরি থাকবে না। তো তারা আসলে এই আনন্দটা দেখেন, বিদেশে যারা থাকে, আমি একটু প্রবাসীদের কথা আগে বলতে চাই, তারা আসলে আনন্দটা পান কোথায়? এই যখন এরকম একটা ক্রিকেট ম্যাচের তারা সাক্ষী হচ্ছেন। আমাদের এক্সপেকটেশন পার্সোনালি আমার ছিল যে বাংলাদেশ উইল প্লে বেটার ক্রিকেট, শো ক্যারেক্টার, কিন্তু এইরকম ডমিনেট করে জিতবে, হু উড হ্যাভ থট দ্যাট? তো সেটা যখন ঘটে চোখের সামনে সেটা দেখা, আমরা ধরুন এখানেই বসে যেরকম রোমাঞ্চিত হচ্ছে, আমাদের কলিগরা আছেন, আপনাদের নাহিন বিন জসিম গিয়েছেন, সো তাদের জন্য তো এটা একটা সাংঘাতিক মেমোরি হয়ে থাকবে। এবার আসি বাংলাদেশের ক্রিকেটের কথায়। অস্ট্রেলিয়া আমাদেরকে ধরুন এই ম্যাচের আগেও, যেমন আমরা একটু আগে যে রিপোর্টটা দেখলাম যেখানে বলা হলো যে ফার্স্ট দিনের টিকিট সোল্ড আউট। রাইট, ফার্স্ট টেস্টে অস্ট্রেলিয়ার এই ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে 3rd ডে 15 অগস্ট স্যাটারডে ফ্রি এন্ট্রি। মানে তার মানে ওই আলোচনাটা যে ছিল 2 দিনে টেস্ট শেষ হবে, 2.5 দিনে 3 দিনে বাংলাদেশ 54 রানে অল আউট হয়েছে, জিম্বাবুয়ের কাছে হেরেছে। সো স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া খুবই রিল্যাক্স মুডে ছিল। আপনি দেখেন প্র্যাকটিস ম্যাচে অস্ট্রেলিয়ার টেস্ট টিমের এই টিমের কেউ খেলে নাই। ফলে এটা যখন ঘটলো, আপনি ড্রেসিং রুমের চিত্রটা দেখেন। ক্রিকেট অস্ট্রেলিয়া তারা একটা ক্লিপ শেয়ার করেছে, সেখানে কোচ কীরকম ক্ষিপ্ত, ক্রিকেটাররা হতাশার চেহারা নিয়ে বসে বসে কোচের ওইটা শুনছেন, আর বাংলাদেশ আমরা করব জয় গাইছে। তো এই জয়টা আসলে আমাদের সবার, মানে এটার সঙ্গে ক্রিকেটের সঙ্গে আমরা যারা স্টেক হোল্ডার, এটার সঙ্গে পুরো ক্রিকেট বিশ্বকে মেসেজটা দেয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া যে রিপোর্টগুলো করছে এর সঙ্গে কিন্তু অনেক মিডিয়ায় রিপোর্ট করেছে বাংলাদেশের বাহাদুরি নিয়ে, বাংলাদেশের এই অসাধারণ সাফল্য নিয়ে। শান্ত নিজে বলেছেন দিস ইজ ওয়ান অফ দ্য না, দিস ইজ গ্রেটেস্ট এভার উইন, এবং ডেফিনেটলি তাই। ফলে এখন কিন্তু আপনি সামনে সাউথ আফ্রিকা সিরিজ, সাউথ আফ্রিকা উইল থিঙ্ক ডিফারেন্টলি। এই সিরিজের যেমন এই ম্যাচেরই এখনই ধরেন ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে এই সিরিজ, এই ম্যাচটা জেতার পরে যে নেক্সট টেস্ট ঘিরে প্রত্যাশা এখন আকাশচুম্বী, প্রেশার পুরোটা অস্ট্রেলিয়ার উপর। কারণ অস্ট্রেলিয়ার আর সিরিজ জেতার সুযোগ নাই, বাংলাদেশ এই সিরিজ জিততে পারে, যেটা বাংলাদেশের জন্য খুবই রেয়ার ঘটনা। এবং একই সাথে যারাই ধরুন এরপরে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, সাউথ আফ্রিকায় যাবে এবং অন্যান্য ক্রিকেটিং নেশন, তারা এখন বাংলাদেশকে টেস্ট টিম হিসেবে দেশের বাইরেও বাংলাদেশকে একটা পারফর্মিং টিম হিসেবে জানলো। এবং স্পেশালি বাংলাদেশের দুর্দান্ত পেস বোলিং ইউনিট, যেটা গত কয়েক বছর এমনিতে ছিল, বাট এবার ব্যাটিং ইউনিটের নজরটা মানে চোখ ধাঁধিয়ে দিয়েছে। আসলে আমরা একটু অজিদের একটু নিয়ে কথা বলতে চাই। তাদের যে সাবেক ক্রিকেটার রয়েছেন, ধারাভাষ্যকার রয়েছেন, প্রত্যেকে আসলে তাদেরকে এক প্রকার ধুয়ে দিচ্ছেন। যে অনেকে বলছেন যে এই দলটার যে একাদশটা সেটা ঠিক হয়নি, বা টসে জিতে কেনই বা আগে ব্যাটিং নেওয়া হলো। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের যে ভাগ্যটা সেটা কি ওইখানে নির্ধারণ হয়ে যায় কিনা, যে টসে হেরে বোলিং নেওয়াটা বাংলাদেশের জন্য কিছুটা ভালো হয়েছিল। এবং একই সঙ্গে অজিরা যেই একাদশটা গঠন করেছে সেটা নিয়ে কথা হচ্ছে, এবং তাদের যে দল গঠনটা ঠিক হয়নি, অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্যাট কামিন্সদের। অজিরা আসলে কোথায় হেরে গেল, বাংলাদেশের ওই টসের ব্যাপারটাও বলবেন। এই প্রশ্নটা প্যাট কামিন্সকে করা হয়েছিল একদম ম্যাচ শেষে ইমিডিয়েট, এবং তিনি তখন যে আনসারটা দিয়েছেন ওটাই আসলে আমি বলবো যে ফার্স্ট ডেতেই অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে গিয়েছে। ফার্স্ট ডেতে ওই রকম বাংলাদেশের বোলিংয়ের পর ব্যাটিংয়ে যখন বাংলাদেশের এই ক্যারেক্টারটা শো করেছে, ম্যাচে আপনি কাগজে কলমে পরিসংখ্যানে স্কোরবোর্ডে এগিয়ে গেছেন, মানসিকভাবে এগিয়ে গেছেন। ওখান থেকে আসলে অস্ট্রেলিয়ার ম্যাচে ফিরতে পারেনি, এবং বাংলাদেশ সেশন বাই সেশন দারুণভাবে তাদের প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করে গিয়েছে। টসের যে ব্যাপারটা, এইটা আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট অস্ট্রেলিয়া যেরকমভাবে আসলে এই ম্যাচটাকে সত্যিকার অর্থেই তারা কিন্তু এই সিরিজের আগে খুব সিরিয়াস প্রিপারেশনও নেয়নি। অস্ট্রেলিয়া যেরকম ক্যাম্প করে, প্রস্তুতি ম্যাচ খেলে, সেসবের কোনো কিছু নাই, বিকজ এটা বাংলাদেশ। সো তাদের মধ্যে একটু নির্ভর ভাব ছিল। টসে জিতে তারা ব্যাটিং নেওয়াটাকে তারা আসলে নিজেদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে, বিকজ তারা জানে যে এই টেস্টটা হচ্ছে আগামী 1 বছরে অস্ট্রেলিয়ার লম্বা ক্রিকেট সিজন। এই সামারে তারা
ইন্ডিয়াতে 5টা টেস্ট খেলবে, ডিফারেন্ট কন্ডিশনে, ইংল্যান্ডের সঙ্গে অ্যাশেজ আছে, ফলে তারা এটাকে ওয়ার্ম আপ টেস্ট হিসেবে নিয়েছে এবং সেই জায়গাটা আপনি কি করবেন? আপনি জানেন যে এই ম্যাচ যদি আপনার যদি ব্যাক অফ দ্য মাইন্ডের চিন্তা থাকে আমরা তো জিতছি, তাহলে ওয়াই নট উই চ্যালেঞ্জ আওয়ার সেলফ, ফ্রেশ উইকেট আমরা একটু ব্যাট করে দেখি, বিকজ টসটা তো আমরা হারতেও পারতাম। ইংল্যান্ড সাউথ আফ্রিকা হলে তারা বোলিংটাই নিত, অস্ট্রেলিয়া এই চিন্তা থেকে আমার মনে হচ্ছে ব্যাটিংটা নিয়েছে, তাদের ব্যাটসম্যানদের উপর ভরসা ছিল, আত্মবিশ্বাস ছিল এবং তারা সেটা ফেল করেছে। সিলেকশন নিয়ে যে কথাটা হচ্ছে, তাদের দল আসলে কিন্তু 13 জনের স্কোয়াড তারা দিয়েছে ফার্স্ট টেস্টে। ব্যাটারদের মধ্যে শুধু একজনই বাইরে আছেন, জশ ইংলিশ, তিনি অবধারিতভাবে সেকেন্ড টেস্টে ঢুকবেন। এখন জশ ইংলিশের আসলে ঢোকার কথা হচ্ছে ক্যামেরন গ্রিনের জায়গায়। গ্রিনের পারফরমেন্স ওয়াজ ভেরি অফুল পারফরমেন্স চলছিল। ক্যামেরন গিল সেঞ্চুরিটা করে নিজেকে তো বাঁচিয়েছেন এবং তিনি তার জায়গাটা পাকা করলেন, তার সমালোচনাগুলো বন্ধ করে দিতে পেরেছেন। বাট ওয়েদারহেল্ড এবং লাবুশানে, এই দুজন ভীষণ ভীষণ চাপের মধ্যে আছেন। স্পেশালি লাবুশানে, তিনি দল থেকে বাদ পড়েছিলেন, দুর্দান্ত পারফরমেন্স করে ফার্স্ট ক্লাসে দলে ফিরেছেন এবং আবারও তিনি বাদ পড়ার সংখ্যায় সাবেকরা কিন্তু এই দুটো নামই বলছেন এবং প্রবাবলি ওয়েদারহেল্ডকেও বসতে হবে সেই জায়গাটাই। ম্যাট রেনশো এর মধ্যে প্র্যাকটিস শুরু করেছেন এবং তিনি হয়তো বা দলের সঙ্গে যোগ দেবেন এবং সেকেন্ড টেস্টে তাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাট লাবুশানেকে আমার মনে হয় না ড্রপ করবে এখনই, কিন্তু প্রেশারটা থাকবে বিকজ ওই যেটা বললাম, তাদের তো এটা আসলে প্রিপারেশন, এই সিরিজে পারফরমেন্স দিয়ে তারা নেক্সট সিরিজগুলোর দলটাকে সাজাবে, কম্বিনেশনটা দেখে নেবে, সেই জায়গাটাই তো অস্ট্রেলিয়া ভীষণ ভীষণ চাপের মধ্যে। হাসান মাহমুদও খুশি হয়েছেন যে বাংলাদেশ যখন টসে হেরে বোলিংটা নিয়েছে, Yeah, of course. এবং সেটাই কিন্তু Of course. আলাদা একটা বুস্ট আমরা যদি Of বলি course. বাংলাদেশকে দিয়েছে Yeah. পেসারদের ক্ষেত্রে। Yeah. নিঃসন্দেহে এটা শুরুতে আপনি যেটা বলছিলেন এগিয়ে রেখেছে। আমরা যদি এইভাবে বলি যে অস্ট্রেলিয়া এই বছর মানে ঠিক 25 থেকে শুরু করে 26 পর্যন্ত তারা কিন্তু অ্যাশেজ খেলেছে এবং 4-1 ব্যবধানে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। Yeah. এরপর খুব সম্ভবত আমি ভুল না করলে এটাই তাদের টেস্ট এবং সেখানে দেখেন ক্রিকেট প্লেয়িং নেশনগুলোর মধ্যে এটা তো আমরা এর মধ্যে জানি যে বাংলাদেশ যেটা ঘটিয়েছে সেটা ধরেন এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আর কারো নাই। শ্রীলঙ্কা এখনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি। ইন্ডিয়ার লেগেছিল 12টি ম্যাচ, পাকিস্তানের 7টি ম্যাচ, বাংলাদেশের লেগেছে মোটে 3টা ম্যাচ। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে প্রথম মানে সবচেয়ে কম ম্যাচ খেলে জয়ের রেকর্ড গত 15 বছরে কেউই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ধরেন অনেক, ভারতও অনেক ম্যাচ জিতেছে, ইংল্যান্ডও জিতেছে, বাট অ্যাকচুয়ালি খুবই সেটা ম্যাচের সংখ্যার হিসেবে জয়ের রেশিও ইজ ভেরি ভেরি লো। বাংলাদেশের জয়ের রেকর্ড গত 15 বছরে একটাই টেস্ট খেলেছে, একটাই জিতেছে শতভাগ, মানে এইটার আরেকটা স্ট্যাটস আমি দেখছিলাম। সো এইটা একটা বিরাট বড় ব্যাপার বাংলাদেশের, এবং বাংলাদেশ দলগত পারফরমেন্স করে জিতেছে, ভীষণ আত্মতৃপ্তির। কিন্তু একই সাথে এই দলটার মধ্যে আপনি যদি দেখেন বডি ল্যাঙ্গুয়েজ খুবই ম্যাচিউরড, তারা কিন্তু ভেসে যায়নি জয়ের উচ্ছ্বাসে, তারা বরং আমার যেটা মনে হয় শান্তকে অ্যাজ আ লিডার তিনি সবসময় মেসেজটা দেন, স্টে ফোকাস, কিপ ইউর ফোকাস ফর দ্য নেক্সট টেস্ট। এবং বাংলাদেশ আমি শিওর যে তারা আবারও ওই পুরোনোভাবেই তারা আবার বোর্ডে ফিরবে, কি কি করা দরকার ওই বেসিক জিনিসগুলো নিয়ে নামবে। আর অস্ট্রেলিয়ার উপর আসলে এখন পুরোপুরি প্রেশার, যেটা বললাম যে এই ম্যাচে আসলে তাদের জয় ছাড়া কোনো বিকল্প নাই, কিন্তু বাংলাদেশের ড্র করলেও চলবে, ট্রফিটা তারা পেয়ে যাবে। আর হারলেও আমার মনে হয় বাংলাদেশ এরই মধ্যে যে কীর্তি গড়া সেটা আসলে গড়ে ফেলেছে। এই ম্যাচে যদি খুব বাজেভাবেও হারে, লেটসে আমি সবচেয়ে ওয়ার্স্ট সিনারিও যদি চিন্তা করি যে অস্ট্রেলিয়া দুর্দণ্ড প্রতাপে জিতে গেল, তাতেও কিন্তু বাংলাদেশের এই সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে। প্রথম টেস্টের পারফরমেন্সটা ফ্লুক বলা যাবে না, বিকজ বাংলাদেশের কোনো একটা ইনিংস একটা বোলিং দিয়ে কিন্তু জেতে নাই, সেশন বাই সেশন 3 দিন 3.5 দিন 4 দিন ডোমিনেট করে জিতেছে। তো সেই কারণে সেকেন্ড টেস্টও মানে বাংলাদেশের আসলে খারাপ করার সম্ভাবনা খুবই কম, কারণ তারা বাংলাদেশ খুব বেসিক ক্রিকেট খেলছে, আহামরি কিছুই করছে না। সো সেই জায়গাটাই প্রেশার আসলে পুরোপুরি অস্ট্রেলিয়ার উপরে। সেটাই আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশি দর্শকদের নিয়ে। অনেক লম্বা সময় ধরে আমরা ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা করতে পারিনি, বিশ্বকাপ ছিল, তার আগে বাংলাদেশ একটু ধারাবাহিকভাবে পারফর্মও করতে পারেনি, নানান রকম আলোচনা ছিল, সমালোচনা ছিল, এর মধ্যে বিপিএল হবে কিনা অনেক অনেক আলোচনা। সেই জায়গাটা আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি যে বাংলাদেশি ফ্যানরাও একটু আবার ফিরে এসেছেন, যারা একটু অভিমান করেন, তাদের ব্যাপারে কি বলবেন? প্রথমত ফ্যানরা তো এরকমই, তারা তো বলে জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ। এখন ধরুন তারা ভালোবাসে দলটাকে, এখন যাকে ভালোবাসে তার উপর রাগ করে, ক্ষোভ হয়, অভিমান হয়, এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমরা হয়তো নিজেদের সীমা মাঝে মধ্যে ছাড়িয়ে দিই, পার্সোনাল অ্যাটাক করি, নানান রকম ট্রল মিম অনেককেই করা হয়, কিন্তু দিন শেষে এই জয়টা আসলে সবার হয়ে যায়, সবাই মিলেই সেলিব্রেট করে। এখন আপনি সমর্থকদের একটু স্বার্থপর বলতে পারেন যে আমরা শুধু জয়টাই নিই, হারের সময় তাদের দলে তীব্র সমালোচনা করি, বাট আমার মনে হয় এই দুটোই ক্রিকেটারদের খুব একটা ইফেক্ট হওয়া উচিত না অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার। তাহলে সচিন টেন্ডুলকার এত বছর লম্বা সময় ক্যারিয়ার চালিয়ে যেতে পারতেন না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার
এই ব্যাপারটা এখন যদি আমরা দেখি যে সবার এখন খুব নজর, একই সাথে কিন্তু আপনি দেখেন ইন্টারন্যাশনাল অনেক ধরুন মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যারা ধরুন লেটস সে ইনফ্লুয়েন্সার, তারাও এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুবই পজিটিভ কথা বলছেন। Right. সো এইটা আসলে পুরোটা একটা ইতিবাচক বার্তা দেয় এবং বাংলাদেশের দর্শকদের এইটা থেকে আমি যদি একটু বাইরে যাই, সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড অ্যাজ আ ক্রিকেট বোর্ডের এখন উচিত আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে দারুণভাবে মনোযোগ দেওয়ার, বিসিএল এনসিএল দুটোটাকে প্রপার একটা ক্রিকেট কাঠামো যেন শুধুমাত্র মিরপুরে বিকেএসপিতে খেলাটা না হয়। আমাদের এখন বগুড়ার উইকেট আছে যেটা আসলে ডিফারেন্ট উইকেটের মতো, সবাই প্রশংসা করে বগুড়ার উইকেটের। অন্যান্য এরকম জেলাগুলোতে আসলে স্টেডিয়ামগুলোতে ওই উইকেটগুলোতে খেলানো এবং অ্যাটলিস্ট একটা দুটো জেলায় লেটস সে চট্টগ্রামের মতো একটা বড় জায়গায় সেখানকার লোকাল আঞ্চলিক ক্রিকেট নিয়ে আমরা এত কথা বলি, ঠিক আছে, সেটা যদি সময় লাগে লাগুক, কিন্তু অ্যাটলিস্ট একটা দুটো জায়গায় ক্রিকেটটা, লোকাল ক্রিকেট 3 দিনের হোক 4 দিনের হোক সেটা চালু করা হোক। এখন একটা পজিটিভ দিক দেখেন, বাংলাদেশের অন্তত 60 জন ক্রিকেটার যারা পাইপলাইনে আছেন, 4টা ভিন্ন ভিন্ন টিমে খেলছেন, ন্যাশনাল টিম, এইচপি টিম, এ টিম এবং এমার্জিং টিম। এইটা একটা দারুণ ব্যাপার। এরপরে মানে আসলে এর ক্রিকেটের মধ্যে বাইরেও আছে। এক্স্যাক্টলি এর বাইরেও ধরুন আরো 200-300 ক্রিকেটার আছে, Right. তাদেরকে আসলে প্ল্যাটফর্মটাও দিতে হবে যে ওই খেলাগুলো থাকতে হবে এবং সেগুলো আসলে প্রপারভাবে খেলা উচিত। আমরা হয়তো বা একদিনে রঞ্জি ট্রফির মতো, দিলীপ ট্রফির মতো হতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের চেষ্টাটা করা উচিত। এখন আমাদের ফোকাস আসলে লাল বলে দেওয়া উচিত এবং যেহেতু আমাদের এখন পেস বোলিং ইউনিট দাঁড়িয়ে গেছে, স্পিন আমাদের সবসময় স্ট্রেংথ, সো আরও কীভাবে পেস বোলিং লাইন আপটা কন্টিনিউ রাখা যায় সেরকমভাবে বান্ধব উইকেট করতে হবে। মানে সেটাই আর কি, যে আমরা কারো কাছে যে Yeah. মায়া কান্না করে আমরা কোনো খেলা খেলতে চাই না, আমাদেরকে যাতে এখন আমন্ত্রণ জানায়, আমাদের সেই Exactly. ভিত্তিটা গড়ে তুলতে হবে। একটু Exactly. আমরা বলতে চাচ্ছি, আপনি ইনফ্লুয়েন্সারদের কথা বলছিলেন এবং সবাই দুষ্টামি করে বারবার বলছে যে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কি কিছু একটা হয়েছিল কিনা, সেই আলোচনাটা একটু করতে চাই। বিশ্বকাপের সঙ্গে মিলিয়ে অনেক অনেক ধরনের কথা বলছেন যে Yeah. আসলে কি তাদের নিজেদের মধ্যে কোনো বন্ডিং এর কোনো সমস্যা ছিল কিনা? ওয়েল, এটা আসলে কি বলবো, ষড়যন্ত্র তত্ত্ব আর্জেন্টিনাকে নিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালের স্পেনের কাছে হারের পর থেকেই চলছে এবং এটার সঙ্গে অনেকে রিলেট করে, এটা ট্রোল বা মিমের মধ্যেই আছে, এবং মজাই ভালো লাগা করছেন থেকে সবাই। অনেকে বলছে বাংলাদেশকে। এবং বাস্তবতা হচ্ছে যে ক্রিকেট অস্ট্রেলিয়া ভীষণ চাপে এবং তারা আসলে নিজেরাও এখনো বুঝে উঠতে পারছে না যে যে দলটা ধরুন ওই মাঠেই 3 দিন আগে 54 রানে অল আউট হয়, যে দলটার তাদের নিজেদের স্ট্রেন্থের দিকে যদি তাকায় 1500 প্লাস টেস্ট উইকেট, যে দলটার হাজার হাজার রান, স্মিথের মতো ব্যাটসম্যান, লাবুশনের মতো ব্যাটসম্যান, তারা আসলে কেন হাসান মাহমুদকে খেলতে পারলো না বা তারা কেন বাংলাদেশের বোলারদের কাছে এভাবে পরাস্ত হলেন? সো এইটা এখন আসলে তাদের এখন, ও যে আমার মনে হয় কম্পিউটার অ্যানালিস্ট একটু রিল্যাক্সেই সময় কাটাচ্ছিলেন, নাও হি উইল, মানে তার কাজ এখন অনেক বেড়ে গেছে। সো অস্ট্রেলিয়া ধরুন তাদের দেশে আপনি যেটা বললেন, যেমন পত্রিকার এই সমালোচনাগুলো কিন্তু আসলে তাদের ভীষণভাবে ইফেক্ট করবে। রাইট। কোচ যেভাবে সমালোচনা করেছেন সেটাও আসলে তাদেরকে চিন্তা করাবে, ভাবাবে, বিকজ সামনে অস্ট্রেলিয়ার যত যাই বলি তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে প্রত্যেক সিজনে তারা খেলতে নামে। এখন বাংলাদেশের সঙ্গে একটা টেস্ট হারাতে তারা এখনো ফাইনাল খেলার স্বপ্ন একেবারে শেষ হয়ে যায় নাই, কিন্তু চাপে সেকেন্ড পড়ে টেস্টে গেছে। ইয়াস, সো তারা কোনোভাবে সে একই ভুল করতে চাইবে না। কিন্তু ধরেন খেলার আপনি যদি এখন দুটো পাল্লায় বাংলাদেশের পারফরমেন্স অস্ট্রেলিয়ার পারফরমেন্সকে রাখেন, বাংলাদেশের পারফরমেন্স ইজ ওয়ে বেটার দ্যান অস্ট্রেলিয়া। এখন অস্ট্রেলিয়া কত জায়গাগুলোতে ঠিক করবে, তাদের বোলিংয়ে হ্যাজেলউড স্টার কেউই আসলে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারেনি। এখন তাদের আরেকটা অপশন আছে স্কট বোলান্ড, বোলান্ড হয়তো ঢুকবেন কিন্তু তিনিও যে আসলে ঠিক পারফর্ম করবেন, কারণ এই মাঠটাও আছে না, উইকেটটাও আছে না। এখানে খেলাই হয়েছে মোটে, ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে 3টা ছেলেদের এবং টেস্ট একেবারে ব্র্যান্ড তার নিউ, মধ্যে সেই গত ভেন্যুটা বছরে নিয়ে 2টা আমরা আলোচনা করব। টেস্ট হচ্ছে ব্র্যান্ড নিউ। সেটাই তো, ওই জায়গাটা একটু আবার আফসোসও আছে। আপনি যেটা বলতে চাচ্ছিলেন ফয়সাল তুমি, যে ওরা একটু বেশি চাপে, কারণ ওদের কাছে টেস্ট হিসেবে এই ভেন্যুটা অপরিচিত, বাংলাদেশের কাছে তো একেবারে নতুন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ থেকে যে টেস্টটা শুরু হবে, সেখানে মাত্র 10,000 দর্শক একসাথে বসে আসলে খেলাটা দেখতে পারবে। এখানে আমরা দেখতে পেয়েছি 18,000-এর বেশি সর্বোচ্চ দর্শক উপস্থিতি। এরই মধ্যে কিন্তু প্রথম দিনের টিকিট শেষ হয়ে গেছে। এবং শুধুমাত্র বাংলাদেশি প্রবাসী না, অজিরাও কিন্তু কিনছে। এখন একটা উত্তাপ দেখতে পাচ্ছেন কিনা, মানে এসে যে আমরা যে ধরনের ব্যাপার দেখতে পাই ডু অর ডাই বা যখন সমতা থাকে, এখানেও কিছু একটা, মানে অজিরা তো নিজেদেরকে ভেঙে গড়ে আবার নিয়ে আসতে চাইবেন। এবং একই সঙ্গে হচ্ছে এত দর্শক কম একটা স্টেডিয়াম, এই জায়গাটা একটু আফসোস লাগছে কিনা? ওয়েল, এখন আমরা তো সবচেয়ে খুশি হতাম যদি বাংলাদেশ এই টেস্টটা সিডনিতে খেলতো, মেলবোর্নে খেলতো, ব্রিসবেনে বা পার্থে খেলতো। সেইটা হচ্ছে না। প্রথমত সেটা বাংলাদেশকে ওই জায়গাগুলো, তারা ওই ভেন্যুগুলো আসলে ধরুন লেটস সে বক্সিং ডে টেস্ট হয় হচ্ছে ধরুন তাদের পিক যে স্টেডিয়াম মেলবোর্নে এরকম জায়গাতে, এখন বাংলাদেশকে তারা ওই সময় টেস্ট খেলতে ডাকে না। ডাকে এমন সময় যখন আসলে এই ভেন্যুগুলোতে আপনাকে খেলতে হবে বিকজ অফ দ্য কন্ডিশন অ্যান্ড ওয়েদার। ওইগুলোতে ধরুন এখন বৃষ্টি সিজন চলছে, এখন এইখানে যে খেলতে হবে নাম্বার 1, এবং নাম্বার 2 তারা একটা টেস্ট ভেন্যুর ওপেনিং করবে
মানে আফসোস হচ্ছে অবশ্যই, এটা অস্বীকার করার কিছু নেই, কারণ 2003-এ যখন বাংলাদেশ 23 বছর আগে গিয়েছিল তখনও কিন্তু সেখানে ক্যান্সের উদ্বোধন করেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার একটা টেস্ট ম্যাচ দিয়ে, যেটা 2.5 দিনে শেষ হয়ে গেল। ওর পরে ওখানে আর মাত্র একটা টেস্ট হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা 2004-এ, এরপর আর ওখানে কোনো টেস্ট ম্যাচ হয়নি। এখন ধরুন এই ভেন্যুটার উদ্বোধন করছে যেখানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচের খুব বেশি অভিজ্ঞতা নাই, ফার্স্ট ক্লাস ক্রিকেটও রেগুলার খুব বেশি হয় বলে আমার জানা নেই, বরং এখানে ফুটবল ম্যাচ নানান ধরনের ম্যাচ চলে। সো সেই জায়গাটাই বাংলাদেশকে এটা দেওয়ার, স্টেডিয়ামটা আসলে পরখ করে নেয়া। বললাম না যে ক্রিকেট দলটাও যেরকম তাদেরকে নিজেদেরকে এই লম্বা সিজনের জন্য প্রিপেয়ার করছে, ভেন্যুটাকেও তারা আসলে দেখে নিচ্ছে, এবং সেই জায়গাটাই বাংলাদেশকে এক্সপেরিমেন্টের একটা অংশ। ইয়াস, সো ধরুন ওই 10,000 টিকিট তারা ধরেই নিয়েছে, এত দর্শক তো বাংলাদেশ টেস্ট দেখতে আসবে না। এখন যখন ফার্স্ট টেস্ট এরকম হয়েছে, সেকেন্ড টেস্টে অবভিয়াসলি চাকা ঘুরে গেছে, এখন তো তারা টেনশনে কিভাবে তারা আসলে অকুপাই করবে বাকি দর্শকদের। তো সেই জায়গাটাই বাংলাদেশের জন্য এটাই মনে হয় প্রাপ্তি, আসলে আপনি এইভাবেই সম্মান সমীহ আদায় করে নিতে হয়। সো নেক্সট টাইম লেটসে আমাদের অপেক্ষাটা 23 বছর দীর্ঘ হবে না, 2-3 বছরের মধ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডাকবে, এবং সামার সিজনে ডাকবে তাদের প্রপার, এবং ওই সময় তাদের বিগ বিগ ভেন্যুতে, ঐতিহাসিক ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট। সেই অপেক্ষায় আমরা রইলাম। অসংখ্য ধন্যবাদ ফয়সাল তিতুমির আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ডারউইন টেস্টের ঐতিহাসিক জয় নিয়ে, সেই সঙ্গে দ্বিতীয় টেস্ট নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির।